আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করেছে আমেরিকা ও পশ্চিমারা, এবং ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সুপ্রিম কোর্টের আবেদন। এদিকে পশ্চিমবঙ্গে জোরদার হচ্ছে আন্দোলন, ফের রাত দখল। এবার গাজা ইস্যুতে আবারও জাতিসংঘের জরুরি বৈঠক। এদিকে 90 মিনিটের দর্শক শূন্য বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ট্রাম্প। সর্বশেষ থাকছে ঔদ বাজিয়ে গাজার শিশুদের মন ভোলাতে ছুটছে সাদ। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করেছে আমেরিকা ও পশ্চিমারা। ইউক্রেনে রাশিয়ায় সামরিক অভিযানে তেহরানের ভূমিকা রয়েছে বলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যে দাবি করছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে ইসলামী প্রজাতন্ত্র নয়, বরং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গতকাল বুধবার বিশ্ব সংস্থার মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। 30 আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা, ব্রিটিশ ও ফরাসি রাষ্ট্রদূতরা রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান তোলার পর আমির সাইদ ইরাভানি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রস্তুতি লঙ্ঘন করে ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি, রপ্তানি বা হস্তান্তরে জড়িত থাকার যে কোনো অভিযোগকে সরাসরি বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র এই অভিযোগগুলোকে নিছক তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের এই 3 স্থায়ী সদস্যের সংকীর্ণ এবং অদূরবর্তী রাজনৈতিক এজেন্ডা হিসেবে বিবেচনা করে। ইরানি দূত বলেন, এই হাস্যকর এবং কপট যে ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িত 3টি দেশ এবং উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে এই সংঘাত বাড়াতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে সাহসিকতার সাথে ইরানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন দাবি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অনিবার্য বাস্তবতাকে অস্বীকার করতে পারে বলে তাদের উন্নত অস্ত্রের ব্যবস্থা ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত করেছে এবং সামরিক ও বেসামরিক অবকাঠামোর ক্ষতি করেছে। ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সুপ্রিম কোর্টে আবেদন। ভারতের বেশ কয়েকজন সাবেক আমলা, সমাজকর্মী এবং খ্যাতনামা শিক্ষাবিদ ইসরায়েলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন কোম্পানিকে দেওয়া লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করছেন। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে আজ বুধবার সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয়েছে। বাংলাদেশের ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অকশ কুমার শর্মা, সাবেক কেন্দ্রীয় আমলা মিন গুপ্তা, অর্থনীতিবিদ দ্রেব্দ, শিক্ষাবিদ অচিন বিনায়ক, সমাজকর্মী হর্ষমন্দার, নিখিল দে, ফিরোজ মিঠিপোরলা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেছেন। পিটিশনে বলা হয়েছে, গাজায় অবরোধের সময় ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেখানে সমান অধিকার এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। আবেদনে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে বলা হয়েছে, ভারতের উচিত অবিলম্বে ইসরায়েলকে দেয়া সাহায্য স্থগিত করা, বিশেষ করে সামরিক সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সহায়তা। গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইসরায়েলের সুবিধা করে দিচ্ছে, সুতরাং এই সহায়তা বন্ধ রাখা উচিত। ইসরায়েল যাতে ইতিমধ্যেই দেওয়া সরবরাহ ব্যবহার করে গণহত্যা চালাতে না পারে বা আন্তর্জাতিক মানব আইন লঙ্ঘন করতে না পারে, সেদিকেও ভারতের বিশেষভাবে খেয়াল রাখা উচিত বলে আবেদনকারীরা মনে করছেন। আবেদনে বলা হয়েছে, একটি দেশ যাতে অন্যের উপরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংঘটিত করতে না পারে তা দেখার জন্য যে নির্দিষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আইন মোতাবেক ভারত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে না। 1948 সালের গণহত্যা সনদ, ভারত স্বাক্ষরাধীন দেশ অধীন গণহত্যা প্রতিরোধ করতে নিজস্ব ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে ভারত বাধ্য বলে মনে করছে আবেদনকারীরা। এতে বলা হয়, গণহত্যা সনদের 3 ধারায় বলা হয়েছে, গণহত্যায় রাষ্ট্রের জড়িত থাকা একটি শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 21 ধারা অনাগরিকদের জন্য অর্থাৎ অন্য দেশের মানুষের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে নির্দিষ্টভাবে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি রাষ্ট্রীয় পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় ফিলিস্তিনিদের মৃত্যুকে সরাসরি সহায়তা দিচ্ছে এবং
এবং এই হামলা চালাতে প্রচলিত করছে। সেই কারণে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারের আওতায় আসে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, ভারত 2023 সালের ডিসেম্বরের গাজায় যুদ্ধবিরতি বিষয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু 2024 সালের এপ্রিলে ইসরায়েলের উপর যুদ্ধবিরতি এবং অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে যে প্রস্তাব জাতিসংঘে পেশ করা হয়েছিল তাতে ভোটদানে ভারত বিরত ছিল। বিষয়টি ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তা নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জোরদার হচ্ছে আন্দোলন, ফের রাত দখল। নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নাগরিক আন্দোলন ক্রমে জোরদার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার 4 সেপ্টেম্বর রাতে রাজ্য জুড়ে রাত দখল শিরোনামের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন নানা বয়সী মানুষ। প্রদীপ জ্বালিয়ে গানে গানে জানান বিচারের দাবি। নারী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় 26 দিন পরও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাত 9টা থেকে 10টা পর্যন্ত রাত দখল কর্মসূচিতে বন্ধ রাখা হয় বসতবাড়ির বাতি। বিপরীতে পথে প্রতিবাদকারীদের হাতে জ্বলে ওঠে মোম, প্রদীপ কিংবা টর্চের আলো। হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নেচে গেয়ে প্রতিবাদের বার্তা দেন বিক্ষোভকারীরা। এছাড়া বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার সাধারণ অভিভাবকরা পথে নেমে প্রতিবাদে সামিল হন। তাদের হাতে ছিল নানা স্লোগানের পোস্টার, ব্যানার। বিচার নিশ্চিত না করতে পারলে দায়িত্বশীলদের পদত্যাগের দাবিও জানান তারা। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন থেকেই ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। গাজা ইস্যুতে আবারও জাতিসংঘের জরুরি বৈঠক। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠক করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবারের 5 সেপ্টেম্বর অধিবেশনে চরম হতাশা প্রকাশ করা হয় চলমান পরিস্থিতি নিয়ে। খবর আল জাজিরার। 3 মাস আগে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির যে প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়েছিল, ইসরায়েল এখনও এটি গ্রহণ না করায় ক্ষোভ ঝাড়ে কয়েকটি সদস্য দেশ। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই থাকলে একটু সময় সাপেক্ষেই হয় এই ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে। জরুরি বৈঠকে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কড়া সমালোচনা করে আলজেরিয়া। অন্যদিকে হামাসের হাতে 6 ইসরায়েলি জিম্মি নিহতের বিষয়ে পরিষদের সদস্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে ইসরায়েল। 90 মিনিটের দর্শকশূন্য বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক নিয়ে সরগমন মার্কিন রাজনীতি। এবিসি নিউজ জানিয়েছে, এই বিতর্কে কোনো দর্শক থাকবে না। একই সঙ্গে একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্র জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী। চলতি মাসেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছে ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 সেপ্টেম্বর তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় রাত 9টার দিকে বিতর্ক শুরু হবে। এর মধ্যে ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে এবিসি নিউজ। তারা জানায়, ট্রাম্প কমলার বিতর্কের সময় কোনো দর্শক সেখানে থাকবে না। একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। 90 মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে 2 বার। এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এই বিতর্ক অনুষ্ঠান। এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে বিজয় হলে নিজের প্রথম মেয়াদে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে মাইক্রোফোন বন্ধ রাখার সিদ্ধান্তে বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করছেন তিনি, বলেছেন তাদের মতো আর একটাও অসৎ গণমাধ্যম নেই। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে। বুধবার নতুন এক জরিপের ফল বলছে, ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের পর কমলার জনপ্রিয়তা 3.1% বেড়েছে। বর্তমানে কমলার জনপ্রিয়তা 48% আর ট্রাম্পের 43%। যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট। ঔদ বাজিয়ে গাজার শিশুদের মন ভোলাতে ছুটছে সাদ। এজন্য বাস্তবের হ্যামেলনের বাঁশিওয়ালা। তবে বাঁশি নয়, আরবি সংস্কৃতির জনপ্রিয় বাদ্যযন্ত্র ঔদ পিঠে ঝুলিয়ে ছুটে চলেছে ইউসুফ সাদ নামের গাজার এই কিশোর। আর তার পেছনে ছুটছে অন্য শিশুরাও। যে বয়সে হেসে খেলে দিন কাটানোর কথা, সেই বয়সে অন্যের মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় গাজার এই কিশোর। প্রিয় বাদ্যযন্ত্র ঔদের মোহনীয় সুর দিয়ে গাজার স্বজন হারানো শিশুদের মন ভোলানোর চেষ্টা করছে 15 বছর বয়সী সাদ। প্রায় 11 মাস ধরে চলা আগ্রাসনের যে ভয়াবহ প্রভাব পড়েছে উপত্যকাটির শিশুদের উপর, তা কিছুটা হলেও কাটানোর চেষ্টায় তৎপর এই কিশোর। ঘরবাড়ি ধ্বংসস্তূপের ঢাকা পড়া রাস্তা পেরিয়ে তাই
প্রতিদিন শরণার্থী শিবিরে গিয়ে সে গান শোনায় শিশুদের, শেখায় ওহুদ বাজানো।